আজকে তোমাদের যার কবিতা আমি পড়াবো সেটা হচ্ছে যে নেপতালি রিকার্দো রেস বাসিয়াতো। তাকে আমরা সাধারণত পাবলো নেরুদা বলেই চিনি, কারণ এই পাবলো নেরুদা ছিলেন একজন বিংশ শতাব্দীর বিখ্যাত একজন লেখক। সেই সময়কার রীতি ছিল যে নামটাকে ছদ্মনামেই বেশি ব্যবহার করতো তারা। তো ঠিক এই পাবলো নেরুদারই গল্প আজকে আমি পড়বো, সেটা হচ্ছে কি অসুখী একজন। আমাদের যে পাঠ্য পুস্তকে রয়েছে যে বইটা যে পড়াটা আজকে, সেই গল্পটার নাম কি অসুখী একজন। এই অসুখী একজন কিন্তু আসলে এই কবিতার মূল লেখক কিন্তু হচ্ছেন পাবলো নেরুদা। এই কবিতাটা পড়ার আগে আমাদেরকে বুঝতে হবে যে পাবলো নেরুদা যে বিষয় নিয়ে এই কবিতাটা লিখেছে এটা হচ্ছে একটা যুদ্ধ বিরোধী কবিতা, যেটাকে বলা হয় অ্যান্টি ওয়ার, মানে যুদ্ধ চান না এরকম। তো যে কোনো কবিতা পড়ার আগে আমাকে বুঝতে হবে কবি পরিচিতি সম্পর্কে। আমরা সর্বপ্রথমে একটু আলোচনা করব, সেটা হচ্ছে পাবলো নেরুদা সম্পর্কে। পাবলো নেরুদা কি বললাম তাহলে? পাবলো নেরুদা আসলে যে কাব্যগ্রন্থগুলো, পাবলো নেরুদা এমন একজন লেখক ছিলেন, তিনি বিংশ শতাব্দীর একজন বিখ্যাত লেখক ছিলেন। খুব ভালো করে শুনবে, এই পাবলো নেরুদা ছিলেন চিলির একজন বিখ্যাত কবি। পাবলো নেরুদা কোথাকার কবি ছিলেন? চিলির একজন বিখ্যাত কবি। আসলে তিনি অনেকগুলো কাব্যগ্রন্থ লিখেছিলেন। তার মধ্যে তার উল্লেখযোগ্য কয়েকটি কাব্যগ্রন্থ হলো দ্য ইয়েলো হার্ট, স্টিল অ্যানাদার ডে, দ্য এক্সট্রাভ্যাগারিয়া। আমাদের আলোচ্য অংশ তথা তার এই দ্য এক্সট্রাভ্যাগারিয়া যে কাব্য অংশটা আমরা দেখতে পাচ্ছি এখানে, দ্য এক্সট্রাভ্যাগারিয়া, এই দ্য এক্সট্রাভ্যাগারিয়া কাব্যগ্রন্থ থেকেই কিন্তু আমাদের কবিতাটা নেওয়া হয়েছে বা নিয়েছি কি লা দেশ দি চাঁদা। এটাকে অনুবাদ করেছেন, এই জায়গাটা একটু বোঝার ব্যাপার আছে আমাদের। কিরকম দেখো, কবিতাটা লিখেছেন কে? পাবলো নেরুদা। পাবলো নেরুদাকে আমরা কি নামে চিনি? নেপতালি রিকার্দো রেস বাসিয়াতো তার হচ্ছে আসল নাম। কথাটা বোঝাতে পারছি? আমি আবারও বলতেছি, আজকে আমরা যার কবিতা পড়ছি তার নাম কি? নেপতালি রিকার্দো রেস বাসিয়াতো। তাকে আমরা এই নামে চিনি না। তার কারণ হচ্ছে যে তাকে আমরা কি নামে চিনি? পাবলো নেরুদা। এই পাবলো নেরুদা সম্পর্কে আমি আলোচনা করব, তার আগে আমাকে জানতে হবে সেটা হচ্ছে তার অনেকগুলো কাব্যগ্রন্থ ছিল। যেরকম আমি কয়েকটা কাব্যগ্রন্থের নাম বললাম, কি আমি তার যে বিখ্যাত তৎকালীন সময়কার যে বিখ্যাত কাব্যগ্রন্থগুলো ছিল, সেই বিখ্যাত কাব্যগ্রন্থগুলো কি বললাম? দ্য ইয়েলো হার্ট, বুঝা গেল? তারপর মনে করো যে তোমার হচ্ছে স্টিল অ্যানাদার ডে, দ্য এক্সট্রাভ্যাগারিয়া, এরকম আরো অনেক কাব্যগ্রন্থ ছিল তার। কিন্তু আমাদের যে এই কাব্যটা, এই যে দ্য এক্সট্রাভ্যাগারিয়া কাব্য থেকে আমাদের যে কবিতাটা, সেই কবিতাটা কি লা দেশ দি চাঁদা। আসলে এই কবিতাটা কিন্তু লেখা হয়েছিল স্প্যানিশ ভাষায়। কি ভাষায় লেখা হয়েছিল? স্প্যানিশ ভাষায়। কিন্তু আমরা তো এখন এখানে কোন ভাষায় পড়তেছি? বাংলা ভাষায়। তাই জন্যে তিনি এই চিলিয়ান কবি, এক কথা তিনি চিলির ছিলেন, এই চিলিয়ান কবি নেপতালি রিকার্দো রেস বাসিয়াতো তথা পাবলো নেরুদা কি করেছেন? তিনি দ্য এক্সট্রাভ্যাগারিয়া কাব্যগ্রন্থ থেকে একটা কাব্যগ্রন্থের মধ্যে একটা কবিতা আমরা পেয়েছিলাম, কি লা দেশ দি চাঁদা। এবার এটাকে বাংলায় অনুবাদ করেছেন কে? অনুবাদক। অনুবাদক মানে যিনি অনুবাদ করলেন, ট্রান্সফার করলেন, ট্রান্সলেটেড করলেন। আমাদের বঙ্গানুবাদ থাকে না, ইংরেজি থেকে বাংলা করি, ঠিক একই রকম ভাবে স্প্যানিশ ভাষা থেকে বাংলায় অনুবাদ করলেন এই কবিতাটা। কে? তার নাম কি? আমাদের বাংলা সাহিত্যের একজন বিখ্যাত কবি নবারুণ ভট্টাচার্য। কথাটা বোঝা গেল? কবিতার নামকরণ কি করলেন? কাব্যগ্রন্থ। তিনি তারও এই নবারুণ ভট্টাচার্যেরও অনেক কাব্যগ্রন্থ ছিল। তার মধ্যে তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ আমরা আজকে যেটা পড়ব, যে কাব্যগ্রন্থের অংশ আমরা পড়ব, সেটা হচ্ছে কি বিদেশি ফুলে রক্তের ছিটে। কথাটা ক্লিয়ার? এবার কি হলো, এটা স্প্যানিশ ভাষা থেকে ট্রান্সফার হয়ে অনুবাদ হয়ে কি হয়ে গেল? বাংলায় হয়ে গেল। কে করলেন? নবারুণ ভট্টাচার্য।
কোন কাব্যগ্রন্থের মধ্যে এটা স্থান পেল? বিদেশি ফুলে রক্তের ছিটে কাব্যগ্রন্থের মধ্যে। কবিতার নাম কি করলেন? অসুখী একজন। এবার আমি একটু চলে যাব এই কবিতার যে বিখ্যাত লেখক পাবলো নেরুদা। আসলে পাবলো নেরুদা ছিলেন একজন চিলিয়ান তৎকালীন বিংশ শতাব্দীর একজন বিখ্যাত কবি। তিনি অনেকগুলো কাব্যগ্রন্থ, প্রবন্ধ, কাব্য রচনা করেছিলেন। তিনি মাত্র 10 বছর বয়সে তিনি লেখালেখি শুরু করেন। তার লেখালেখির মধ্যে স্থান পেয়েছিল প্রচ্ছন্ন রাজনীতি। তার লেখার মধ্যে রাজনীতি স্থান পেয়েছিল। তার লেখালেখির মধ্যে স্থান পেয়েছিল প্রচ্ছন্ন, কি বললাম, রাজনীতি, প্রতিবাদ এবং গভীর ভালোবাসা। তার কবিতা, সাহিত্য, প্রবন্ধগুলো যদি আমরা পড়ি তাহলে আমরা দেখতে পাবো তার রচনার মধ্যে কি কি পাওয়া যাচ্ছে। প্রতিবাদী কবিতা তিনি লিখেছেন, কাব্য লিখেছেন, রচনা লিখেছেন। তারপর কি লিখেছেন? প্রচ্ছন্ন রাজনীতি পাওয়া গেছে তার কাব্যগ্রন্থ, প্রবন্ধ রচনার মধ্যে। আর কি পেয়েছি? গভীর ভালোবাসা। এক কথায় পাবলো নেরুদা তৎকালীন সময়কার একজন কি ছিলেন? বিখ্যাত লেখক ছিলেন। তার লেখালেখির মধ্যে যে জিনিসগুলো আমি আলোচনা করলাম সেগুলো কি পড়েছে, ধরা পড়েছে, সেগুলো আমরা পেয়েছি সেখান থেকে। এবার মোট কথা হচ্ছে, এই যে পাবলো নেরুদাকে কিন্তু আমরা পাবলো নেরুদা বলে চিনতেছি, কিন্তু আসলে তার নাম কি ছিল? নেপতালি রিকার্দো রেইস বাসিয়ালতো। এটা হচ্ছে তার বাপের দেওয়া নাম। কেন? কারণ তৎকালীন সময় ছদ্মনামে লেখার একটা রীতি ছিল। আর বিশেষ করে এই পাবলো নেরুদা কেন তার নামটা পাল্টে পাবলো নেরুদা লিখেছিলেন জানো? আগে শোনো, তারপরে দেখবে। এবার তার কারণ হচ্ছে যে এই যে পাবলো নেরুদার যে বাবা, নেপতালি রিকার্দো রেইস বাসিয়ালতোর যে বাবা, তিনি কিন্তু চাইতেন এই তার ছেলে তথা পাবলো নেরুদা যেন লেখালেখিতে জড়িত না হয়, অন্য কাজে লিপ্ত থাকতে চাইতেন। কিন্তু তার লেখার প্রতিভা কিন্তু অনেক ছিল। তাই জন্য তার বাবার কাছ থেকে তার যে কবিসত্তা, তিনি যে একজন লেখক, তিনি যে গল্প, কবিতা, প্রবন্ধ লিখতে পারেন, এই ব্যাপারটাকে লুকিয়ে রাখার জন্যই কিন্তু কি করেছিলেন? এই নেপতালি রিকার্দো রেইস বাসিয়ালতো তার নামটাকে গোপন রেখেছিলেন। বইয়ের মধ্যে কি লিখতেন? পাবলো নেরুদা। কেন পাবলো নেরুদা হলো তার নাম, আমরা তাহলে জানতে পারলাম। এবার আমরা পরের স্টেপে চলে আসব। তিনি যে কাব্যগ্রন্থগুলো রচনা করেছিলেন তার মধ্যে তার রাজনীতি ছিল। তার মধ্যে কি ছিল? রাজনীতি, তার মধ্যে ছিল প্রতিবাদ, তার মধ্যে ছিল ভালোবাসা। এই তিনটে জিনিস তার কবিতা কাব্যর মধ্যে খুব গভীরভাবে আলোচিত হয়েছে। সেই সময়কার এই যে পাবলো নেরুদা, তিনি কিন্তু কমিউনিস্ট পার্টি, এই যে চিলির যে কমিউনিস্ট পার্টি আছে, এই কমিউনিস্ট পার্টির সিনেটর ছিলেন। তিনি রাজনীতিতে যোগদান করেছিলেন। আমি কবি সম্পর্কে আমাকে জানতে হবে, কারণ নাহলে এই কবিতাটা আমি বুঝতে পারবো না। প্রেক্ষাপটটা আমি আলোচনা করছি এবার। মানে প্রেক্ষাপটটা কি ছিল, আসলে কোন প্রেক্ষাপটে পাবলো নেরুদা এই কবিতাটা লিখেছেন। কারণ এই যে চিলির একজন বিখ্যাত কবি, তিনি কি হলেন? আমাদের পাবলো নেরুদা কোথায় যোগদান করলেন? কমিউনিস্ট পার্টির সিনেটর হিসেবে যোগদান করলেন। তো এই চিলিতে যখন তিনি কমিউনিস্ট পার্টির সিনেটর হিসেবে যোগদান করলেন, ঠিক ওই সময় সেখানকার যে ভিদেলা গঞ্জেলাস, তার যে বিপরীত পার্টি ভিদেলা গঞ্জেলাস কি চাইছিল? এই গোটা চিলিতে একনায়কতন্ত্র উত্থাপন করার চেষ্টা করছিল। একনায়কতন্ত্র বোঝো? মানে যা করবে ওই একাই, কিং জং এর মতো একনায়কতন্ত্র। রাজা যেটা করবে সবাইকে ওটাই করতে হবে, কোনো মানবিক রাজনৈতিক প্রেক্ষাপট এরকম কিছু থাকবে না, তোমার মনের কথা ওখানে শোনা হবে না, রাজা যেটা বলবে সেটা ফাইনাল। এটাকে বলা হয় একনায়কতন্ত্র। তো এই ভিদেলা গঞ্জালাস কিন্তু কি চাইছিল? এই গোটা চিলিটাকে তিনি একনায়কতন্ত্রে নিয়ে যেতে চাইছিল। আর এর গভীর প্রতিবাদ করেছিল কে? আমাদের পাবলো নেরুদা। পাবলো নেরুদা তখন কমিউনিস্ট পার্টির সিনেটর ওখানকার, বুঝা গেল? তো এইবার কি হলো? এই ভিদেলা গঞ্জালাস যখন তিনি প্রতিবাদ করছেন একনায়কতন্ত্রের বিরুদ্ধে, পাবলো নেরুদা তখন ভিদেলা গঞ্জালাস তাকে কি করলো? তাকে তাড়া করলো। এবার নিজের জানকে বাঁচানোর জন্য পাবলো নেরুদা কি করলো? বন্ধুদের সাহায্য নিয়ে তিনি কি করলেন? অন্যের বাড়িতে আশ্রয় নিলেন এবং সেখান থেকে বিদেশে চলে গেলেন, আর্জেন্টিনায়। সেখান থেকে কোথায় চলে গেলেন? আর্জেন্টিনায় চলে গেলেন। কথাটা বোঝা গেল? কি কারণে তিনি আর্জেন্টিনায় গেলেন? কারণ তাদের দেশে, তাদের এলাকাতে তিনি কি হলেন? কিসের পদ অধিকার পেলেন? কমিউনিস্ট পার্টির সিনেটর হিসেবে নিযুক্ত হলেন।
আর তিনি যখন কমিউনিস্ট পার্টির সিনেটর হিসেবে নিযুক্ত হলেন পাবলো নেরুদা চিলিতে, সেই সময় ভিদেলা গঞ্জালাস নামে একজন বিরোধী নেতা তার বিরুদ্ধে কি করলো, আক্রোশ বা তাকে মারার জন্য উদ্যত হলো। ঠিক এরকম সময় নিজের জানকে বাঁচানোর জন্য কি করলেন, তার বন্ধুদের সাহায্য নিয়ে তিনি কি করলেন, অন্য বাড়িতে গিয়ে আশ্রয় নিলেন, তার বাড়িতে আশ্রয় নিলেন না, এবং সেখান থেকে পালিয়ে চলে গেলেন কোথায়, কোথায় পালিয়ে গেলেন, আর্জেন্টিনায় পালিয়ে গেলেন। এই আর্জেন্টিনায় যখন তিনি গেলেন অনেকদিন পর সেখান থেকে ফিরে আসলেন। কোথায় ফিরে আসলেন, নিজের দেশে, নিজের দেশে ফিরে আসলেন। ফিরে এসে দেখছেন এটা মনে কর তার বাড়ি, এটা কি, এই বাড়ির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা পাবো। তার বাড়িটা যেটা ছিল এক কথায় চিলির একটা প্রদেশে বাড়ি ছিল তার, তাই না? তো এবার এই বাড়িতে, এই বাড়ির দরজা, আমরা যে কবিতাটা কেন লিখছেন কবি, এই দেশের মধ্যে, এই চিলিতে এসে তিনি আবার দেখতেছেন যে এই দেশের মধ্যে একটা যুদ্ধ বিদ্রোহের পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিদেশিরা কি করছেন, এই দেশকে, তাদের যে নিজের দেশ রয়েছে এই দেশকে যুদ্ধে লিপ্ত হবার প্রচেষ্টা চলছে। যুদ্ধ বিগ্রহ শুরু হয়ে গেছে, মানে শুরু হয়নি, মানে যুদ্ধ হবে আর কি। এই জন্যে শেষ পর্যন্ত আবার কি হলো, তাহলে আর্জেন্টিনা থেকে তিনি কি করলেন, নিজের দেশে ফিরে আসলেন। নিজের দেশে যখন তিনি ফিরে আসলেন এরকম সময় দেখা যাচ্ছে যে বিদেশিদের সঙ্গে তাদের দেশের যুদ্ধমুখী পরিস্থিতির সৃষ্টি হলো। কিসের সৃষ্টি হলো, যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হলো, যুদ্ধ পরিস্থিতি। এই যুদ্ধ পরিস্থিতি যখন সৃষ্টি হয়ে গেল তাদের নিজের দেশে, এবার আমরা জানি যে যখন কোনো দেশের সঙ্গে আর একটা দেশে, আমাদের ভারতের সঙ্গে যদি অন্য কোনো দেশের যুদ্ধ হয় তখন আমরা কি করি, তাদের বিরুদ্ধে কি করি, লড়ি না। আগে কারা লড়বে, সিপাহীরা লড়বে। সিপাহীরা যখন হেরে যাবে বা পারছে না তখন কি করবে, যোদ্ধারা, ইয়ং যুবকরা যাবে, পুরুষরা যাবে। তারপর পুরুষরা যখন পারবে না তখন কারা যাবে, মহিলারা যাবে। এক কথায় দেশের প্রত্যেকটা মানুষের দায়িত্ব এবং কর্তব্য আছে যে আমাদের দেশকে যদি অন্য কোনো দেশ যদি আক্রমণ করে তার বিরুদ্ধে কি করা, লড়াই করা বা যুদ্ধ করা। তিনি যখন এসে নিজের দেশে দেখলেন যে আরো অশান্তি এবং যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে আমাদের দেশে, এক কথায় যে পাবলো নেরুদা যেখানে বসবাস করেন সেই দেশের, তখন তিনি কি করলেন, মনে মনে স্থির করলেন। কেন স্থির করলেন, তিনি একজন যুবক, তিনি একজন তরুণ, তিনি একজন যোদ্ধা হিসেবে তিনি নিজেকে বিবেচিত করলেন। আর আগে আমরা দেখি তিনি রাজনীতিবিদ, আর রাজনীতি করার লোকেরা, ছেলেরা কি হয়, আক্রমণমুখী হয়, বিদেশিদেরকে রক্ষা করার ক্ষমতা তাদের বেশি থাকে। তাই জন্যে তার যে প্রিয়তমা রয়েছে, তার যে প্রিয়া, এক কথায় প্রিয়তমা, আর প্রিয়তম মানে বলে তো এখানে আমরা দুটো ভাষা ব্যবহার করব। এখানে পাবলো নেরুদা যে কবিতাটা লিখেছেন, অসুখী একজন তথা লা দেশ দি চারা যে কথাটা এটাকে বলা হয়েছে, এখানে বাংলাটা হচ্ছে এরকম যে তিনি তার প্রিয়তমাকে কি করছেন, অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে, দরজাতে অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে তিনি নিজের দেশ, নিজের জাতি, নিজের বংশ পরম্পরা এবং নিজের এই যে ভূমিতে তিনি জন্মগ্রহণ করেছেন সেই ভূমিকে রক্ষা করার জন্য কি করছেন, পাবলো নেরুদা যুদ্ধক্ষেত্রে যাচ্ছেন। কি করতে, যুদ্ধক্ষেত্রে কি করতে যায় মানুষ, কি করতে যায়, যুদ্ধ করার জন্য যাচ্ছেন। এই জায়গা থেকেই তোমাদের কবিতাটা শুরু হয়েছে। আজকে আমাদের যে আলোচনার বিষয়, কবিতার ভাববস্তু আমরা এখন আলোচনা করব। তাহলে কেন যুদ্ধটা হলো, বোঝা গেল নিজের দেশকে বাঁচানোর জন্য। অন্য দেশ যখন এই চিলিয়ানদের উপর আক্রমণ করছিল, তখন চিলিয়ান জাতি, এক কথায় লেখকের প্রজাতি, লেখকের দেশ, লেখকের মাতৃভূমি, সেখানকার মানুষজন, সাধারণ মানুষকে বাঁচাবার তাগিদে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করবার জন্য যাচ্ছেন কে, আমাদের এখানে গল্প কথক তথা লেখক পাবলো নেরুদা। আমরা এখানে পাবলো নেরুদা বলবো না, কি বলবো, গল্প কথক বলবো। এখানে পাবলো নেরুদা তার নিজের জীবনের বাস্তব অভিজ্ঞতা এখানে রূপান্তরিত করবার চেষ্টা করেছেন, আমরা গল্প কথকের মাধ্যমে বুঝবো। বুঝা গেল? এই কবিতার মধ্যে একজন যোদ্ধা, যাকে এখানে আমরা প্রেমিক হিসেবে দেখবো। কি হিসেবে দেখবো? প্রেমিক। আর এই যোদ্ধা কি করছেন?
নিজের দেশ, নিজের জাতি, নিজের ধর্ম, নিজের বংশ, নিজের বাড়িঘর এবং নিজের যে জন্মভূমি এটাকে রক্ষা করবার জন্য কি করছেন, বিদেশি দেশের সঙ্গে যুদ্ধ করবার জন্য রওনা হয়েছেন কোথায়, বর্ডারে। কথাটা বোঝা গেল। এমনটা অবস্থায় এই যে প্রেমিক যখন যুদ্ধক্ষেত্রে যাচ্ছেন, ঠিক সেরকম সময় এরকম একটা বাড়িতে কি করেছেন, তার প্রিয়তমাকে এরকম একটা দরজায় দাঁড় করিয়ে রেখেছেন। এরকম একটা দরজায় তার প্রিয়তমাকে দাঁড় করিয়ে রেখেছেন অপেক্ষায়। তার কারণ কোন প্রেমিক যদি যুদ্ধক্ষেত্রে বা কোথাও যদি যায়, তখন প্রেমিকা কি করে, তার অপেক্ষায় কি করে, দাঁড়িয়ে থাকে না? কিন্তু বর্তমানে এখন থাকে না, তাই না? এখন চলে যায়, এখন আধা ঘন্টাও দেরি করে না প্রেমিকারা। যাই হোক, এখানে যেটা বলতেছে সেটা হচ্ছে এই যুদ্ধক্ষেত্রে যখন তিনি যুদ্ধ বর্ডারে গেলেন, নিজের দেশ, নিজের জাতি এবং নিজের ব্যাপারগুলোকে বাঁচিয়ে রাখবার জন্য, নিজের আত্মসম্মান বোধকে টিকিয়ে রাখবার জন্য, এবং একজন যুবক হয়ে তিনি যদি যুদ্ধক্ষেত্রে না যান, তার প্রেমিকার সঙ্গে প্রেমে লিপ্ত হয়ে থাকেন, তাহলে কি তিনি জাতির কাছে লজ্জিত, মানুষের কাছে লজ্জিত, তিনি গর্বিত হবেন না। আর আমরা তার দিকে তাকিয়েছি, পাবলো নেরুদা একজন কি ছিলেন, একজন প্রতিবাদী মানুষ ছিলেন, একজন রাজনীতিবিদ ছিলেন। আমরা তাকে দেখেছি যে তিনি কি করেছিলেন, ভিদেলা গঞ্জালেসের নামে বিরুদ্ধে তিনি লড়াই করেছেন। তিনি কমিউনিস্ট পার্টির সিনেটর হয়েছিলেন তৎকালীন সময়ে চিলে। যাই হোক, আমি সেখানে যাচ্ছি না। তাহলে যুদ্ধক্ষেত্রে রওনা হচ্ছেন কে, পাবলো নেরুদা। খুব ভালো করে বুঝবে, এই যুদ্ধক্ষেত্রে যে পাবলো নেরুদা যে যুদ্ধক্ষেত্রে যাচ্ছে, তো এখানে কাকে অপেক্ষা রেখেছে, একজন প্রেমিক, একজন যোদ্ধা। তাকে আমরা যোদ্ধা বলে বিবেচিত করতে পারবো, তাকে আমরা প্রেমিক বলে বিবেচিত করতে পারবো, তাই না? তো এবার কি করছেন, এই প্রেমিক তথা যোদ্ধা কি করছেন, তার যে আপন প্রিয় মানুষ, প্রিয়তমা, তাকে অপেক্ষায় দাঁড় করিয়ে রেখেছেন কোথায়, দরজায় দাঁড় করিয়ে রেখে তিনি চলে গেলেন কোথায়, যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করবার জন্য। কোথায় গেলেন, যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করবার জন্য গেলেন। এবার যুদ্ধ করতে যখন তিনি গেলেন, তখন তিনি এই পথ ধরেই গেলেন। কাকে অপেক্ষায় রাখলেন, তার প্রিয়তমাকে দরজায় অপেক্ষা রাখলেন। কেন অপেক্ষা করছেন, তার কারণ এই মেয়েটা, এই প্রেমিকাটা কি করছেন, ওই প্রেমিকের অপেক্ষা করছে। কারণ এ কি জানে যে সে আর ফিরে আসবে কিনা, এ কিন্তু জানে না যে সে আর ফিরে আসবে কিনা। কিন্তু এই মেয়েটা ভাবতেছে যে অবশ্যই সে কি করবে, ফিরে আসবে। কিন্তু এই প্রেমিক যখন যুদ্ধক্ষেত্রে গেলেন, তো তার অপেক্ষায় আছেন কে, দরজায় দাঁড় করিয়ে রেখে অপেক্ষায়। তার মানে এখানে ওই যোদ্ধার প্রেমিকা কি করছেন, ওই প্রেমিকের জন্য অপেক্ষায় দাঁড় হয়ে আছেন কোথায়, দরজায়। তার প্রেমিক চলে গেলেন এই পথ ধরে। তারপরে কবিতার আমি আলোচনা করছি, কবিতার মধ্যে আমি ঢুকতেছি, ভালো করে বুঝবে। এবার এদিক দিয়ে এই পথ ধরে যখন একজন যোদ্ধা চলে গেলেন, তাই না, তারপরে তার প্রেমিকে কিন্তু তার দিকে পথ চেয়ে দাঁড়িয়ে রইলেন, পথ চেয়ে থাকা, তার পথটার দিকে চেয়ে থাকলেন। এবার তারপরে দেখা গেল কিছুক্ষণ পরে একটা কুকুর চলে গেল। তারপরে দেখা গেল, তার মানে তিনি এখানে দাঁড়িয়েই আছেন, কিন্তু নাহলে তিনি কেমন করে দেখলেন ওই রাস্তা ধরে, যে রাস্তা ধরে, এক কথায় তোমার যোদ্ধা তথা প্রেমিক যে পথ ধরে হেঁটে গেলেন, তার দিকে চেয়ে আছেন কে, প্রেমিকা, দরজায় অপেক্ষা করছেন, তার দিকে তাকিয়ে আছেন। তাহলে প্রথমে কে গেলেন, প্রেমিক গেলেন, তারপরে এক কথা তথা যোদ্ধা গেলেন, যোদ্ধা বলে বিবেচিত করবো আমরা এখানে, ঠিক আছে? তো যোদ্ধা গেলেন, তারপর কি একটা কুকুর চলে গেল, তারপর হেঁটে গেল গির্জার একটা নাম। তাহলে প্রথমে লেখক গেল পার হয়ে, তারপরে কে গেল, একটা কুকুর চলে গেল, তারপর হেঁটে ওই পথ ধরে হেঁটে গেল কে, একটা গির্জার নাম। নাম কথাটার অর্থ হচ্ছে সন্ন্যাসিনী, বুঝা গেল? নাম কথাটার অর্থ কি, সন্ন্যাসিনী। তার মানে এখানে দেখো, প্রথমে কবি পার চলে গেলেন দূরে, তারপরে কে গেলেন, কুকুর চলে গেল, তারপর হেঁটে গেল কে, গির্জার এই নাম। এই যে একটার পর একজন চলে যাচ্ছে, আর প্রেমিকা তার প্রেমিকের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। তার মানে এই কথাগুলোর মধ্য দিয়ে আমাদেরকে এটা বোঝাতে চাচ্ছেন যে সময়টা কি হচ্ছে, অতিবাহিত হচ্ছে, সময়টা পার হচ্ছে। যে পথটা ধরে লেখক হেঁটে গেলেন,
তার কিছুক্ষণ পরেই তার প্রেমিকা দেখছেন যে একটা কুকুর চলে গেল, তারপর ওই পথ ধরে আবার একটা কে হেঁটে গেল, গির্জার নান হেঁটে গেল। তার মানে এই কথাগুলো বলতে চাইছেন কবি, এখানে বোঝাতে চাচ্ছেন যে সময়কে অতিবাহিত হলো। তার মানে কি, তারপরে এইভাবে এই অপেক্ষারত অবস্থায় এইভাবে কি হলো, একটা সপ্তাহ পার হয়ে গেল। এইভাবে কি পার হলো, একটা সপ্তাহ পার হলো, একটা মাস পার হলো, তারপর পর বছরগুলো তার কাছে অপেক্ষার সময়গুলো এক কথা, তারপর বছরগুলো তার উপরে কিসের মতো আসলো জানো, এক একটা পাথরের মতো। তার কারণ অপেক্ষার সময়গুলো আমাদের কাছে খুব ভারী হয়। অপেক্ষার যখন কোনো কিছুর জন্য আমরা অপেক্ষা করছি, এই সময়গুলো খুব কি হয়, খুব ভারী হয়। মনে করবে কালকে তুমি মনে করো যে কালকে কোথাও বেড়াতে যাবে, তোমার মামার বিয়ে, কালকে মার্কেটিং করতে যাবে, তো তোমার যখন ভোর 2-2:30টার দিকে ঘুমটা ভেঙে যাবে, তোমার সকালটাই হবে না, মনে হচ্ছে 5 ঘন্টা 8-10 ঘন্টা ধরে আমি জেগে আছি, সকালে হচ্ছে না, রাতটাই পার হচ্ছে না। তার মানে কি, রাতটা পার হলে তুমি মার্কেটিংয়ে যাবে বা বাজার করতে যাবে, তোমার মানসিকতাটা তখন চাইছিল যে তাড়াতাড়ি খালি পার হয়ে গেলেই একটু বাঁচি, বা তাড়াতাড়ি দিনটা রাতটা শেষ হয়ে গেলে আমি কি করতে যাব, মার্কেটিং করতে যাব। এই যে অপেক্ষার সময়গুলো কিন্তু খুব ভারী হয়। ঠিক একই রকম ভাবে এইভাবে এরকম করতে করতে দিন, সপ্তাহ, মাস যখন গেল, তখন বছরগুলো তার মাথার উপর নেমে আসলো। কার মাথার উপরে, এই যে অপেক্ষারত যে মেয়েটা রয়েছে, সে তার মাথার উপরে অপেক্ষার যে বেদনা, অপেক্ষার যে বিষণ্ণতা, অপেক্ষার যে চাপ বা অপেক্ষার যে এক কথায় তার মনের মধ্যে যে বেদনা, এগুলো একটার পর একটা এসে পড়লো। তো বছরগুলোকে এখানে কবি এক একটা পাথরের সমতুল্য করেছেন। এক একটা পাথর যেরকম ভারী, ঠিক একই রকম ভাবে এক একটা বছর তার কাছে, এই অপেক্ষার বছরগুলো তার কাছে মনে হয়েছে। কার কাছে, ওই মেয়েটার কাছে। এবার এরকম করতে করতে অনেকটা সময় পার হয়ে যায়, বছরের পর বছর। তারপর একদিন কি হলো, বৃষ্টি হলো। বৃষ্টিতে কি হলো, এই যে কবি তথা যোদ্ধা যে পথ ধরে হেঁটে গিয়েছিলেন, সে পথে কি হলো, এখানকার পায়ের দাগগুলো তার মুছে দিল কে, বৃষ্টির জল এসে। বছর চলে আসলো, তার মানে কি, বৃষ্টি পড়লো, আমাদের ঋতুর পরিবর্তন ঘটে, তো বর্ষা ঘুরে যাবে, আবার বর্ষা আসবে। তো কি হলো, যে এই যে লেখক এক কথায় যোদ্ধা যে পথ ধরে হেঁটে গিয়েছিলেন, সেই পায়ের স্মৃতিগুলো, সেই পায়ের চিহ্নগুলো, ধুলোতে যে চিহ্নগুলো ছিল পায়ের, এই পায়ের চিহ্নগুলোকে দেখেই কিন্তু এই প্রেমিকা তাকে মনে করতেন, তার স্মৃতিগুলোকে বজায় রাখতেন। কথাটা বোঝাতে পারছি? তো এবার কি হলো, বৃষ্টির জল এসে সেগুলোকে মুছে দিল। বৃষ্টির জল এসে সেগুলোকে মুছে দিল। যখন কোনো প্রেমিক এবং প্রেমিকা যদি সত্যিকারের ভালোবাসা থাকে, তাহলে তার প্রত্যেকটা নিদর্শনকে সে কি করে, তার ভালোবাসার স্বরূপ হিসেবে বিবেচিত রাখে। ঠিক একই রকম ভাবে এখানে এই মেয়েটা তথা এই প্রেমিক, এই প্রেমিকা সেই যোদ্ধাকে এতটা ভালোবাসতো যে তার পায়ের চিহ্নগুলোকে সে স্মৃতি হিসেবে দেখতো। কিন্তু সেই স্মৃতি সময়ের তাগিদে, সময়ের অতিবাহিত হয়ে যাওয়ার ফলে তার পায়ের চিহ্নগুলো আর কি করলো না, থাকলো না। বৃষ্টির জল এসে সেগুলো মুছে গেল। এবং যে পথ ধরে লেখক হাঁটতেন, যে পথ ধরে কবি যেতেন, সেই পথে আর রাস্তা নেই। কারণ মানুষ যে পথে হাঁটে সেটার একটা রাস্তা হয়ে যায়, হয় কি না হয়? এবার সেই রাস্তাটাতে কিন্তু এখন আর সেই রাস্তা নেই, এখন ঘাস জন্মে গেছে। পায়ের ধুলোর চিহ্নগুলো তো নেই, সেখানে বৃষ্টির জল এসে মুছে দিয়েছে। আবার ওই রাস্তাতে আর রাস্তা নেই, সেটা কি হয়ে গেছে, ঘাস গজায় গেছে। তার মানে এই প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে লেখক আমাদেরকে এটা বোঝাতে যাচ্ছেন যে অনেকটা সময় কি হয়েছে, অতিবাহিত হয়েছে। লেখক পার হয়ে গেলেন, একটা কুকুর চলে গেল, তারপর গির্জার একটা নান চলে গেল। এইভাবে একটা সপ্তাহ, একটা মাস, একটা বছরগুলো পাথরের মতো তার মাথার উপর আসে পড়তে শুরু করলো। বৃষ্টি আসলো, সে পায়ের দাগগুলোকে মুছে দিল, বুঝা গেল। তারপরে ওখানে কি জন্মালো, ঘাস জন্মালো। তার মানে এই যে কথাগুলো এতক্ষণ ধরে যে বলা হচ্ছে, তার মানে কি সময়টা অনেকটা অতিবাহিত হচ্ছে, মানে সময়কে অতিবাহিত করা। আর একজন প্রেমিকার পক্ষে একজন প্রেমিককে ছেড়ে দিয়ে এরকম অপেক্ষাটাই কিন্তু খুব বেদনাদায়ক এবং কষ্টদায়ক। কথাটা বোঝাতে পারছি, কষ্টদায়ক। এবার কি হলো দেখো, এবার অনেক দিন পর যুদ্ধ শুরু হলো। অনেকদিন পর কি হলো, যুদ্ধ শুরু হলো। তাহলে যুদ্ধ এখন শুরু, তাই না? কি শুরু হলো,
যুদ্ধ, এই যুদ্ধটা এতটা ভয়ানক ছিল, এতটা বিধ্বংসী ছিল, এতটা মানে এর এর ভয়ঙ্করতাটা এত ভয়াবহ ছিল যে তুমি ভাবতে পারবে না। এখানে তাই কবি পাবলো নেরুদা তথা আমাদের যিনি বাংলায় অনুবাদ করেছেন নবারুণ ভট্টাচার্য, তিনি বলেছেন এই যুদ্ধটা এমন একটা যুদ্ধ আসলো, এমন একটা ভয়ানক যুদ্ধ আসলো যে যুদ্ধটা ছিল আগ্নেয়গিরির মতো। রক্তের এক আগ্নেয়গিরি, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধটা আসলো। এখানে যেটা বলা হয়েছে রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধের ভয়ঙ্করতাটা, যুদ্ধের ভয়ঙ্করতাটা কতখানি বিধ্বংসী রূপ, যুদ্ধের বিধ্বংসী রূপটা কতটা ভয়ানক ছিল, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। যেমন রক্তে স্নান করে একটা পাহাড় যেরকম আসে, ঠিক এতটা ভয়ানকভাবে যুদ্ধটা হয়েছিল। তাহলে যুদ্ধটা কিরকম রূপ ধারণ করে আসলো, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। কথাটা ক্লিয়ার এইটুকু। এবার এতটা ভয়ানক যুদ্ধ, সেখানে যেখানে শহর ছিল সেখানে পড়ে থাকলো লোহা, লক্কর, ইট, বালি, দোমড়ানো টিন। সেখানে বাড়িরা খুন হলো, শিশুরা খুন হলো, যা ছিল সবকিছু ধ্বংস হলো। বোঝা গেল? এবার এই যুদ্ধের যে ভয়ঙ্কর, এই যুদ্ধের যে ভয়ঙ্কর রূপটা, সেই রূপটা কিন্তু সমস্ত সমতলেও পড়লো। এই যুদ্ধের ভয়ঙ্করতাটা কোথায় এসে পড়লো, সমস্ত সমতলে। এক কথায় পাহাড়ে বর্ডারে তো যুদ্ধটা লেগেছিল, কিন্তু সেই যুদ্ধটা কোথায় এসে পড়লো, শহরে। আমরা দেখলাম শহরের দোমড়ানো টিন, লোহা এগুলো পড়ে আছে, কাঠ কয়লা এগুলো। তারপরে আমরা দেখতে পাচ্ছি সেই যুদ্ধের ভয়ঙ্করতা বর্ডার থেকে চলে আসলো কোথায়, শহরে। শহর থেকে চলে আসলো কোথায়, সমতলে। দার্জিলিং কি পাহাড়, দার্জিলিং পরে কি আছে আমাদের বর্ডার, তারপর পাহাড়ে আসলো, পাহাড় থেকে যুদ্ধটা ছড়িয়ে পড়লো সমস্ত সমতলে। আমাদের এটা কি সমতল, এই সমতলে ছিল এই যে সমতল বলা হচ্ছে না, এই সমস্ত সমতলে ধরে গেল আগুন, সমস্ত সমতলে ধরে গেল আগুন। এই যুদ্ধের আগুনের কারণ কি, সমস্ত সমতলে যে আগুন ধরে গেল এর কারণ কি, এর কারণ হচ্ছে এই যুদ্ধের ভয়ঙ্করতা, যুদ্ধের আক্রোশে গোটা এলাকা ছেয়ে গেল, গোটা দেশে যুদ্ধের ভয়ঙ্করতাটা রূপটা ধারণ করলো, গোটা দেশ যুদ্ধ আক্রান্ত হলো। যুদ্ধ কোথায় শুরু হয়েছিল, বর্ডারে, সেখান থেকে পাহাড়ে আসলো, তাই না, সেখান থেকে কোথায় চলে আসলো, সেখান থেকে শহরে আসলো, তারপরে সমতলে আগুন ধরে গেল। সমতল মানে বুঝতে পারছো, গ্রাম, তোমার হচ্ছে গাঁও, শহর, এলাকা, সব জায়গায় এই যুদ্ধের আগুন ছড়িয়ে পড়লো, বিধ্বংসী। এখানে অনেক শিশুরা মারা গেল, বাড়িরা খুন হলো, এবং তারপর হচ্ছে মনে করো যে এই যুদ্ধের ফলে শহরের যে মন্দিরগুলো ছিল না, শহরের মন্দির বোঝো তো, এই মন্দিরের মধ্যে কে থাকে, মন্দিরের মধ্যে কি থাকে রে, দেবতা। আর এই দেবতারা হাজার হাজার বছর ধরে কি করে, ধ্যান করে। কিন্তু এই যুদ্ধের ভয়ঙ্করটাই এত ভয়ানক ছিল যে এই শান্ত হলুদ দেবতারা, এরা হচ্ছে শান্ত এবং হলুদ, কবি এদেরকে শান্ত এবং হলুদ বলেছেন, কারণ এরা কোনোদিন কি করে না, ঝগড়া, বিবাদ, মারামারি, হানাহানি কিছু করে না। এরা চুপচাপ মন্দিরে বসে থেকে আরাধনা করে। আরাধনা কেন করে, এই জাতির, এই মানব জাতির মঙ্গল কামনা করে। যে কোনো দেবতা যে হাজার হাজার বছর ধরে মন্দিরে চুপ করে বসে থেকে কি করে, ধ্যান করে না, এই ধ্যান করার কথার অর্থ হচ্ছে তারা কিন্তু এই মানব জীবনের, এই মানুষদের কি করে, এই মানুষদের কি করার চেষ্টা করে, মঙ্গল কামনা করার চেষ্টা করে, ঠিক আছে। কিন্তু এই যুদ্ধের ফলে এই আগ্নেয়গিরি পাহাড়ের মতো যে যুদ্ধের, রক্তের আগ্নেয়গিরি পাহাড়ের মতো যে যুদ্ধটা আসলো, এই যুদ্ধের ফলে শহর তো ধ্বংস হলোই হলো, সমস্ত সমতলে আগুন ধরে গেল, বাড়িরা খুন হলো, শহর যেখানে ছিল সেখানে পড়ে রইল কি, ইট, বালি, কাঠ ইত্যাদি, দোমড়ানো টিন ইত্যাদি ইত্যাদি। সেই যুদ্ধের ভয়ঙ্কর, সেই যুদ্ধের রাগটা, আক্রোশটা কিন্তু মন্দিরকেও ছাড়লো না। এই মন্দিরটাকেও কি করলো, টুকরো টুকরো করে দিল, এবং মন্দিরের মধ্যে থাকা যে দেবতারা, তারা আর স্বপ্ন দেখতে পারলো না। যারা হাজার বছর ধরে ধ্যানে ডুবেছিল তারা আর স্বপ্ন দেখতে পারলো না। এদেরকে এখানে কি বলে বিবেচিত করা হয়েছে, শান্ত হলুদ। কেমন দেবতা, শান্ত হলুদ দেবতা। কারণ এই দেবতারা সবসময় আরাধনা করে মানুষের মঙ্গল কামনার জন্য। কিন্তু এই যুদ্ধের এতটা ভয়ানক পরিস্থিতি হয়েছিল যে শেষ পর্যন্ত এই মন্দিরে থাকা শান্ত হলুদ দেবতারাও ছাড় পেলেন না, তাদেরকেও মন্দির থেকে পড়তে হলো টুকরো টুকরো হয়ে।
এবং যুদ্ধের ভয়ঙ্করতা এতটা ভয়ানক ছিল যে তাদের মুন্ডুগুলো যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে ছিল এবং সেগুলো দেখে বিভৎস লাগছিল, ভয়ানক লাগতেছিল সেই মাথা মুন্ডুগুলোকে দেখে, এরকম বলতেছে। তারপরে দেখা যাচ্ছে এই ভয়ঙ্কর রূপ, তাহলে কি ধ্বংস হলো? মানুষজন ধ্বংস হলো, শহর ধ্বংস হলো, সমস্ত সমতলে আগুন ধরে গেল, মন্দির থেকেও কি হলো? দেবতারা টুকরো টুকরো হয়ে পড়লো, তারাও সেখানে অস্তিত্ব টিকিয়ে রাখতে পারলো না। যারা হাজার বছর ধরে কি করছিল? মানুষের মঙ্গল কামনার জন্য তারা ধ্যান করছিল, তারা আর ধ্যান করতে পারলো না, এতটা যুদ্ধের ভয়ঙ্কর ছিল। এবার পরের লাইনে কবি বলতেছেন যে এই যুদ্ধে এতটা যুদ্ধ ভয়ানক ছিল যে যুদ্ধের একটা ভয়ঙ্কর রূপ বা কত দিন বা কত সময় ধরে এই যুদ্ধটা চলেছিল তার একটা প্রতীক চিহ্ন হিসেবে আমাদেরকে এখানে বিবেচিত করছেন রক্তের একটা কালো দাগ। কি দাগ? রক্তের একটা কি দাগ? আচ্ছা, রক্তের রং সাধারণত আমরা জানি কি, কিন্তু এখানে রক্তটা কালো হয়ে গেছে, রক্তের একটা কালো দাগ, একটা চিহ্ন, একটা প্রতীক কে এখানে ব্যবহার করেছে। মানে এই যুদ্ধের ফলে কতটা ক্ষতি, কতটা ভয়ানক পরিস্থিতি, কতটা রক্তক্ষরণ হয়েছে এই যুদ্ধে, কতটা মানুষকে ধ্বংস করেছে, কত বিধ্বংসী ছিল এই যুদ্ধটা, সেটাকে বোঝানোর জন্যেই, সেই প্রতীকটাকে বোঝানোর জন্যই কিন্তু কি করেছে কবি বলেছেন রক্তের একটা কালো দাগ। কারণ রক্তের রং সাধারণত লাল হয়, যদি এখনই কোনো খুন হয় বা জখম হয় তাহলে রক্তটা লাল থাকে, কিন্তু এটা যখন সময় অতিবাহিত হয়ে যায়, অনেকদিন ধরে এই রক্তটা পড়ে থাকে, অনেকগুলো রক্ত এক জায়গায় জমা হয়, তখন সেটা কিসের রূপ ধারণ করে? কালোর রূপ ধারণ করে, তখন রংটা আর তার লাল থাকে না, কি হয়ে যায়? কালো হয়ে যায়। তো রক্তের একটা কালো দাগ, এর মধ্য দিয়ে কবি পাবলো নেরুদা আমাদেরকে বোঝাতে চাইছেন যে সেই যুদ্ধ ভয়ঙ্কর পরিস্থিতিটা কতটা ভয়ানক ছিল। তো এরকম একটা যুদ্ধ যেখানে শহর রেহাই পেল না, যেখানে মন্দির রেহাই পেল না, যেখানে শিশুরা রেহাই পেল না, এখানে শিশুরাও মারা গেছিল। তো শিশুরা মারা যাবে কখন? আমার বাড়ির শিশু কখন মারা যাবে? যুদ্ধের ভয়ঙ্কর যুদ্ধ যতক্ষণ পর্যন্ত হবে, প্রথমে কে যাবে? যারা যুবক বাড়ির তারা যাবে, তারপর হয়তো মহিলারা যে সেই যুদ্ধের প্রতিবাদ করবে, তাই না? তারপরে আমার শিশুকে যদি কেউ মারতে আসে তাহলে সর্বপ্রথমে কে এগিয়ে যাবে? আমি যাব না? আমি যুবক, আমি তরুণ, আমি এখন লড়াই করতে পারবো, তাই না? আমি যখন পারবো না, আমাকে যখন কেউ মেরে ফেলবে, এই যুদ্ধের আঘাতে যখন আমি মরে যাব, তখন আমার বাবা মা এরা যাবে, তারাও যখন মারা পড়বে তবুও কিন্তু আমার ছেলের গায়ে আঘাত আনতে দিবে না। আমি কথাটা তোমাদেরকে বোঝাতে পারছি কিনা? কারণ শিশুরা খুন হয়েছে বলতে কবি এটা বোঝাতে চাইছেন তার আগে যারা ছিল সবাই কি হয়েছে? খুন হয়েছে। একটা শিশু, একটা বাড়ির শিশু তখনও ক্ষতিগ্রস্ত হয়, একটা বাড়ির শিশু তখন মারা যায় যখন তার বাড়ির সবকিছু আগে তারা কি হয়? ধ্বংসপ্রাপ্ত হয়, তারপরে শিশুর উপর আক্রান্ত আসে। মানে শিশুর মৃতদেহ যখন এখানে পেয়েছি আমরা, শিশুর মারা যাওয়ার খবর যখন আমরা পেয়েছি, শিশুর খুন হওয়ার খবর যখন আমরা এখানে পেয়েছি, তাহলে আমাকে বুঝে নিতে হবে যে এখানে কতটা যুদ্ধের ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তার মানে ওই শিশুটার বাবা মারা গেছে, তার পরিবারের লোক মারা গেছে, তারপর তার উপর আক্রান্ত হয়েছে। কারণ বাড়িতে যদি আগুন ধরে আমরা কি করবো? আগে শিশুকে সেভ করব, তাই না? সবাই ঠিক একই রকম ভাবে যুদ্ধ পরিস্থিতিতে শিশুরা খুন হয়েছে, মানে আমাকে বুঝে নিতে হবে সমস্ত মন্দিরে আক্রান্ত হয়েছে, মন্দিরও টুকরো টুকরো হয়ে পড়েছে, দেবতারাও টুকরো টুকরো হয়ে পড়েছে, এবং তাদের মুন্ডুগুলো যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে শহরে, এবং যেখানে শহর ছিল সেখানে ইট বালি কাঠ কয়লা দোমড়ানো টিন পড়ে রয়েছে। তার মানে আমাকে বুঝতে হবে যুদ্ধের ভয়ঙ্করটা কেমনটা ছিল। কথাটা ক্লিয়ার? তাহলে যুদ্ধ বর্ডার থেকে কোথায় আসলো? শহর, শহর থেকে সমতল, সমতল থেকে গ্রাম বন জঙ্গল যেখানে ছিল সব জায়গায় যুদ্ধের যে ভয়ঙ্কর রূপ, সেই রূপটা ছড়িয়ে পড়েছে, মানে যুদ্ধ সব জায়গায় চলছে। এমন পরিস্থিতিতে কবি লক্ষ্য করছেন, পাবলো নেরুদা আমাদেরকে বলতেছেন, কিন্তু আমার সেই বাড়ি, আমার সেই মিষ্টি বাড়ি, কবির একটা বাড়ি ছিল। এই যে প্রেমিক আছে না, এই প্রেমিকা যে এখানে দাঁড়িয়ে আছে, তাদের বাড়িটা ছিল মিষ্টি। তার কারণ কেন মিষ্টি? কারণ কোনো বাড়িতে যদি কোনো প্রেমিক এবং প্রেমিকা থাকে এবং তার বাড়িতে, এখানে মিষ্টি এই কারণে বলা হয়েছে যে তার বাড়ির বারান্দাতে একটা ঝুলন্ত বিছানা ছিল। কি ছিল? একটা ঝুলন্ত বিছানা। ঝুলন্ত বিছানা বোঝো? যেখানে শুয়ে শুয়ে দোল খাওয়া যায়। তো কবির বাড়িটা এরকম ছিল। তার বাড়িটাকে যে মিষ্টি বলা হয়েছে, কেন মিষ্টি বলা হয়েছে? কারণ তার বাড়িতে একজন সুন্দর রূপসী অপরূপ সুন্দরী একজন তার প্রেমিকা রয়েছে, তার বাড়ির বারান্দায় একটা ঝুলন্ত বিছানা আছে, তার বাড়ির পাশে একটা করদলের মতো পাতা ছড়ানো এরকম একটা গোলাপি গাছ আছে, তারপর একটা জলতরঙ্গ, একটা বাদ্যযন্ত্রও আছে।
জলতরঙ্গ মানে হচ্ছে একটা বাদ্যযন্ত্র, এবং তার পাশে একটা চিমনি আছে তার বাড়ির পাশে। তার মানে আমরা এইটুকু বুঝতে পারছি যে তার বাড়ির আশপাশটা কি ছিল, সুমধুর। কারণ একজন প্রেমিক প্রেমিকা থাকে, এখানে একটা ঝুলন্ত বিছানা, একটা বাদ্যযন্ত্র, একটা গোলাপির গাছ, করতলের পাতা ছড়ানো রয়েছে, তার মানে তারপর একটা জলতরঙ্গ আছে তাদের বাড়িতে। জলতরঙ্গ মানে বলো তো বাদ্যযন্ত্র। এখন হয়তো অন্য জিনিস রাখে কেউ, হারমোনিয়াম টারমোনিয়াম এরকম বাদ্যযন্ত্র, এটার নাম হচ্ছে জলতরঙ্গ ছিল ওদের। তারপরে তার বাড়ির পাশেই ছিল একটা কি চিমনি। তার মানে তার বাড়ির আশপাশটা যে বর্ণনা করেছেন কবি, তাই জন্য তার বাড়িটা বলছে আমার মিষ্টি বাড়ি। তার বাড়িটাকে কি বলে বিশেষিত করা হয়েছে, মিষ্টি। কিন্তু তার এই বাড়ির সবকিছু ধ্বংস হয়েছে। তার সেই মিষ্টি বাড়ির সবকিছু ধ্বংস হয়েছে। আমরা দেখলাম কি শহর ধ্বংস হলো, আমরা দেখলাম সমস্ত সমতলে আগুন ধরে গেল, আমরা দেখলাম এই যুদ্ধের ফলে শিশুরা খুন হলো, শিশুদের খুন হওয়ার কারণগুলো আমি বললাম। তারপরে মনে করো সমস্ত সমতলে আগুন ধরে গেল, মন্দির থেকে টুকরো টুকরো হয়ে পড়লো দেবতারা, যারা শান্ত হলুদ দেবতা, যারা 1000 বছর ধরে ধ্যানে ডুবেছিল, তারাও আর ধ্যান করতে পারলো না। তারপর কবি বলছেন রক্তের একটা কালো দাগ, তার মানে অনেকটা রক্তক্ষরণ হয়েছে, অনেক লোক মারা গেছে, হাজার হাজার অসংখ্য। এই যুদ্ধের রূপটা এতটা ভয়ানক ছিল যে কবি এই যুদ্ধটাকে রক্তের এক আগ্নেয়গিরি পাহাড়ের সঙ্গে তুলনা করেছে। তো এতটা ভয়ানক পরিস্থিতি, এতটা যুদ্ধ, এতটা খারাপ পরিস্থিতির মধ্যেও কবি বলছেন আজও সেই মেয়েটি আমার অপেক্ষায়। ওই মেয়েটা আজও আমার জন্য কি করছেন, অপেক্ষা করছেন। এই ভাবনাটা তার এসেছে, তার কারণ প্রকৃত ভালোবাসা, সত্য ভালোবাসা। এখানে যে মেয়েটা, এই মেয়েটা দেখো যুদ্ধের ফলে সবকিছু ধ্বংস হয়েছে, কিন্তু ভালোবাসাকে কি করতে পারেনি, এই যুদ্ধ ধ্বংস করতে পারেনি। এই যুদ্ধটা তাকে কি করতে পারেনি, ভালোবাসাকে নষ্ট করতে পেরেছে। কারণ এই মেয়েটা তাকে সত্যিকারের ভালোবাসতো বলে সে কি আজও জীবিত হয়েছে, তার অপেক্ষায় আছে। তো এরকম আজও সে তা কি অপেক্ষায়। তো এরকম যদি এই মেয়েটা যে আজও মরেনি, সে যে অপেক্ষায় রয়েছে, এর মাধ্যমে কবি এটাই বোঝাতে চেয়েছেন যে প্রকৃত ভালোবাসা, সত্য ভালোবাসা কখনো মৃত্যু ঘটে না। প্রকৃত বা সত্য ভালোবাসার কখনো মৃত্যু ঘটে না। আসলে এখানে এই মেয়েটাকে ভালোবাসার, সত্যিকারের ভালোবাসার প্রতীক বা সত্যিকারের ভালোবাসার চিহ্ন হিসেবে বিবেচিত করেছে। আর এই মেয়েটাকেই বলা হয়েছে অসুখী। তিনি সুখী নেই, তিনি সুখী নন, তিনি অসুখী। কেন? তার কারণগুলো আমরা জানলাম এই কবিতার মাধ্যমে। আমরা যে লাইনগুলো পড়লাম, সেই লাইনগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আসলে কেন অসুখী এবং তিনি কেন অপেক্ষায় আছেন। কথাটা বুঝে গেল? এটাই হচ্ছে তোমাদের গল্পের মূল বিষয়বস্তু, এই কবিতাটার মূল বিষয়বস্তু। যখন আমরা কবিতাটার লাইনগুলো ধরে ধরে পড়বো, তখন তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। হ্যাঁ, এইটুকু বুঝে গেছে?